হাই, আমার নাম ড্যান এবং এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে সহজেই হোস্টিং জার ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করবেন। এটি একটি সম্পূর্ণ ধাপে ধাপে গাইড যা একেবারে নতুনদের জন্য যতটা সম্ভব সহজ এবং বিস্তারিতভাবে তৈরি করা হয়েছে। আমরা শুরু করব হোস্টিং জারে সাইন আপ করার মাধ্যমে এবং আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের জন্য সেরা মূল্য নিশ্চিত করার মাধ্যমে। এরপর আমি আপনাকে ডোমেইন সেট আপ এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পুরো প্রক্রিয়া দেখাবো। এরপর আমি আপনাকে দেখাবো কিভাবে শত শত পেশাদারভাবে ডিজাইন করা ওয়েবসাইট টেমপ্লেট একদম ফ্রিতে পাবেন, যেগুলো পুরোপুরি কাস্টমাইজ যোগ্য এবং মোবাইল ফ্রেন্ডলি। আপনি শিখবেন কিভাবে এই টেমপ্লেটগুলো সহজেই কাস্টমাইজ করবেন এলিমেন্টর ব্যবহার করে, যা ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় ভিজুয়াল পেজ বিল্ডার। এই ভিডিওতে আমরা যা কিছু ব্যবহার করব তার সবই ফ্রি, শুধু হোস্টিং জারের হোস্টিং ছাড়া। কিন্তু আপনি যদি স্ক্রিনের নিচে দেওয়া বিশেষ লিঙ্কটি ব্যবহার করেন তাহলে আপনার হোস্টিং প্ল্যানে এক্সক্লুসিভ 10% ছাড় পাবেন। আপনি যদি ভিডিওর ডেসক্রিপশনের উপরে স্ক্রল করেন সেখানেও একই লিঙ্কটি পাবেন। এটা হোস্টিং জারের হোম পেজে যেসব অফার আছে তার থেকেও ভালো ডিল। চলুন এখনই একটা প্ল্যান আর ডোমেন সিলেক্ট করি। তাই অতিরিক্ত 10% ছাড় এবং ফ্রি ডোমেন পেতে ক্লেম ডিলে ক্লিক করুন। এখানে আমরা হোস্টিং এবং আমাদের প্ল্যানগুলো দেখতে পাচ্ছি। বিজনেস প্ল্যানে কিছু বাড়তি সুবিধা থাকলেও আপনি চাইলে পরে আপগ্রেড করতে পারবেন। এই টিউটোরিয়ালে আমি আপনাকে যা কিছু দেখাবো সবকিছুই আপনি প্রিমিয়াম প্ল্যানে করতে পারবেন। নিচে স্ক্রল করুন এবং চুজ প্ল্যানে ক্লিক করুন। এই স্ক্রিনে আপনি এখানে আপনার হোস্টিং পিরিয়ড সিলেক্ট করতে পারবেন। 48 মাস বেছে নিলে এই ডেট লক করে সবচেয়ে বেশি টাকা সাশ্রয় হবে, তবে শুরু করার জন্য 12 মাসও দারুণ একটা ডিল। আপনি এখনও ফ্রি ডোমেইন পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, আর আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপর হোস্টিংয়ারে রেজিস্টার করতে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন। রেজিস্ট্রেশন শেষ হলে আপনার বিলিং ঠিকানা দিন, তারপর পেমেন্ট তথ্য দিন। তারপর সাবমিট পেমেন্টে ক্লিক করুন। পেমেন্ট হয়ে গেলে আপনি হোস্টিংয়ারের অনবোর্ড ফ্লোতে চলে যাবে। কিছুটা সময় বাঁচাতে এবং আপাতত অনবোর্ডিং সিকোয়েন্স স্কিপ করতে ওপরে হোস্টিংয়ার লোগোতে ক্লিক করুন, এতে সরাসরি হোস্টিংয়ার ড্যাশবোর্ডে চলে যাব। এখানে হোস্টিংয়ার ড্যাশবোর্ডে আপনি এই প্রমোশনটি দেখতে পারেন বা নাও দেখতে পারেন। আমি এখানে অ্যারোতে ক্লিক করে এটাকে ছোট করে রাখব। আপনার টু ডু আইটেমে দেখতে পাবেন আপনাকে আপনার ইমেল ভেরিফাই করতে হবে। এগিয়ে যান এবং একটা নতুন ট্যাব খুলে আপনার ইমেল ইনবক্সে যান। হোস্টিং বা ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস সাবজেক্ট লাইনের ইমেলটি খুঁজে বের করুন, খুলুন এবং তারপর ভেরিফাই ইমেলে ক্লিক করুন। এতে ভেরিফিকেশন ধাপটি সম্পন্ন হবে এবং আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসব। তাই এই দুইটি ট্যাব বন্ধ করতে পারেন। এখন যেহেতু আমরা আমাদের ইমেল ভেরিফাই করেছি, তাই হোস্টিং সেটআপ পুরোপুরি শেষ। এবার চলুন আমাদের ফ্রি ডোমেইনটি বেছে নিই। আপনার ডোমেন আসলে আপনার ওয়েবসাইটের নাম। এটি যে কোনো কিছু হতে পারে যতক্ষণ না সেটি এখনও পাওয়া যাচ্ছে। এখানে ক্লেম ডোমেনে ক্লিক করুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি ছোট, মনে রাখার মতো এবং .com ডোমেইন বাছেন, এমন একটি ডোমেইন যেটি এখনও পাওয়া যাচ্ছে। আমি HWP টিউটোরিয়াল 5 বেছে নিচ্ছি, মানে হোস্টিং ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। আমি একটা .com বেছে নেব। তারপর চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করুন। যখন আপনি কোনো ফাঁকা ডোমেন খুঁজে পাবেন তখন ক্লেম ডোমেনে ক্লিক করুন। এখানে আপনাকে ডোমেন রেজিস্ট্রেশনের জন্য আপনার যোগাযোগের তথ্য দিতে বলা হতে পারে, এবং এটা করার পর আপনার ইমেল ঠিকানা ভেরিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। চলুন এখনই এটা করে ফেলি যাতে ভুলে না যাই। আপনার ইমেল ইনবক্স আবার খুলুন এবং ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস টু ইউজ ইওর ডোমেন সাবজেক্ট লাইনের নতুন ইমেলটি খুঁজে বের করুন। ওটা খুলুন, তারপর ভেরিফাই ইমেলে ক্লিক করুন। আপনার ইমেল ভেরিফাই হয়ে গেলে এই ট্যাব এবং আপনার ইমেল ইনবক্স বন্ধ করে দিন। এখন যেহেতু আমাদের হোস্টিং সেটআপ হয়ে গেছে এবং ডোমেনও আছে, এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে শুরু করুন। এরপর আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাই এবং যদি কোনো প্রম্পট আসে তাহলে কন্টিনিউ সেটআপে ক্লিক করুন। আপনার ওয়েবসাইটটি আপনার জন্য বা আপনার ব্যবসার জন্য হবে। নেক্সট ক্লিক করুন এবং আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে চান। আবারও নেক্সট এই ক্লিক করুন। এখানে বিল্ড উইথ ওয়ার্ডপ্রেস অপশনটি বেছে নিন। তারপর পরের স্ক্রিনে আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের জন্য লগইন ডিটেইলস তৈরি করবেন। এই অ্যাকাউন্টটি আপনি আপনার ওয়েবসাইট ম্যানেজ করার জন্য ব্যবহার করবেন। আপনার পাসওয়ার্ড নিয়ে সন্তুষ্ট হলে নেক্সটে ক্লিক করুন। এখানে আমি ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট অপশনটি বেছে নিচ্ছি। এই স্ক্রিনটা আপনার কাছে একটু আলাদা দেখাতে পারে বা চালিয়ে যেতে কোনো থিম বেছে নিতে বললে চিন্তা করবেন না। আমি আপনাকে পরে দেখাবো কিভাবে থিম পরিবর্তন করতে হয়, তাই যদি আপনি ব্ল্যাঙ্ক সাইট অপশন না দেখেন আপাতত ডিফল্ট থিমটাই বেছে নিন। এই স্ক্রিনে আমরা আমাদের সদ্য রেজিস্টার করা ডোমেনটি সিলেক্ট করতে চাই।
তাই আমি ড্রপ ডাউন থেকে আমারটা বেছে নিচ্ছি। নেক্সট এ ক্লিক করুন। এখানে আপনি হোস্টিংস আর ড্যাশবোর্ডের ডোমেইন ওভারভিউ পেজে চলে আসবেন। চালিয়ে যেতে ক্রিয়েট অর মাইগ্রেট ইউর ওয়েবসাইটের নিচে গেট স্টার্টেডে ক্লিক করুন। তারপর কন্টিনিউ সেট আপ করুন। আপনার ডোমেনটি আবার সিলেক্ট করা আছে কিনা নিশ্চিত করুন। যদি হোস্টিংকার আপনাকে এক ধাপ পেছনে নিয়ে যায় তাহলে নেক্সটে ক্লিক করুন এবং এরপর আপনাকে আপনার অডিয়েন্সের সবচেয়ে কাছের ডেটা সেন্টারটি সিলেক্ট করতে হবে। এখানে সাধারণত ডিফল্ট অপশনটাই ঠিক থাকে, তাই আমি নিচে স্ক্রল করব এবং আমারটা যেমন আছে তেমনই রেখে দেবো। একবার এটা সিলেক্ট হয়ে গেলে আমি নেক্সটে ক্লিক করব। এরপর হোস্টিংজার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শুরু করবে। এটা সাধারণত কয়েক মিনিটের বেশি সময় নেয় না। দারুণ! এখন আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে এসেছি। এটাই আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড, যেখানে আপনি কোনো পরিবর্তন করতে, নতুন কোনো পেজ পাবলিশ করতে বা কিছু ইনস্টল করতে আসবেন। আপনি দেখবেন আমরা এখানে হোস্টিংজার সেকশনে চলে এসেছি। তাহলে চলুন ড্যাশবোর্ড হোমে ক্লিক করি। আপনার ওয়েবসাইট ডিজাইন শুরু করার আগে চলুন এই টাইলস আর মেসেজগুলো পরিষ্কার করি, যাতে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড ঝামেলামুক্ত থাকে। আমি এই ওয়েলকাম ব্যানারটা ডিসমিস করব, তারপর স্ক্রিন অপশনস খুলব। এখানে আমি এই সব অপশনগুলো আনচেক করে দেব। আপনি চাইলে পরে আবার এগুলো যোগ করতে পারবেন আর এখান থেকেই স্ক্রিন অপশনসগুলো কোল্যাপস করতে পারবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের থিম ইনস্টল করা। থিম আপনার ওয়েবসাইটকে মৌলিক কাঠামো দেবে এবং একটি প্লাগইন ব্যবহার করে আপনাকে ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট ব্যবহারের সুযোগ দেবে। একটা থিম আপনার ওয়েবসাইটের রং, ফন্ট এবং লেআউটও নিয়ন্ত্রণ করে, আর আমরা একটা জনপ্রিয় ফ্রি থিম ইনস্টল করব যার নাম অ্যাস্ট্রা। আপনার ড্যাশবোর্ড থেকে বাম পাশে অ্যাপিয়ারেন্সের উপর মাউস রাখুন এবং তারপর থিমসে ক্লিক করুন। এরপর অ্যাড থিমে ক্লিক করুন। যদি এখানে আগে থেকেই অ্যাস্ট্রা না দেখেন তাহলে এখানে ক্লিক করে এটি সার্চ করতে পারেন। তারপর অ্যাস্ট্রার উপর মাউস রাখুন এবং ইনস্টলে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করুন। এখানে নিশ্চিত করা হয়েছে যে এটি অ্যাক্টিভেট হয়েছে। এখন আপনি এটি বন্ধ করতে পারেন। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে একটা প্লাগইন ব্যবহার করে শত শত ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, যেগুলো সম্পূর্ণ কাস্টমাইজ যোগ্য, সেগুলোর অ্যাক্সেস পাবেন। একটি প্লাগইন আপনার ওয়েবসাইটের জন্য একটি অ্যাপের মতো কাজ করে। এটি নতুন ফিচার যোগ করে, ঠিক যেমন আপনার ফোনে অ্যাপস যোগ করে। বাম পাশে প্লাগইনসে ক্লিক করুন, তারপর ওপরে অ্যাড প্লাগইনে যান। এখানে প্লাগইন সার্চ বক্সে স্টার্টার টেমপ্লেটস লিখে সার্চ করুন। যখনই প্লাগইনটি দেখতে পাবেন তখন ক্লিক করতে পারেন। এখনই ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে স্টার্টার টেমপ্লেটস খুলতে অ্যাক্টিভেটে ক্লিক করুন। যদি এটি স্বয়ংক্রিয়ভাবে চালু না হয় তাহলে প্লাগইনস পেজ থেকে স্টার্টার টেমপ্লেটসে নেমে যান এবং গেট স্টার্টেডে ক্লিক করুন। যদি আপনি প্রথমে এই পেজে আসেন তাহলে শুরুতে ব্যাকে ক্লিক করুন, কারণ আমরা নিশ্চিত হতে চাই যে এখানে আমরা এলিমেন্টারকে আমাদের পেজ বিল্ডার হিসাবে সিলেক্ট করতে পারি। আর যদি এখানে এলিমেন্টার অপশন হিসাবে দেখতে না পান তাহলে এর সমাধান খুবই সহজ এবং মাত্র কয়েক মুহূর্ত সময় নেবে। যদি দেখতে না পান তাহলে ব্যাকে ক্লিক করুন, তারপর এক্সিট টু ড্যাশবোর্ডে ক্লিক করুন। বাম পাশে সেটিংসের ওপর মাউস রাখুন, তারপর জেনারেলে ক্লিক করুন। সেটিংসে নিচে স্ক্রল করুন একেবারে নিচ পর্যন্ত এবং আপনি স্টার্টার টেমপ্লেটস নামে একটি সেকশন দেখতে পাবেন। যদি ডিসেবল এলিমেন্টার পেজ বিল্ডার টেমপ্লেটস নামে এই অপশনটি টিক চিহ্নিত থাকে তাহলে এটি আনচেক করুন যেন এটি আমার মতো দেখায়। তারপর অবশ্যই পরিবর্তনগুলো সংরক্ষণ করুন। সংরক্ষণ করার পর প্লাগইনসে যান, স্টার্টার টেমপ্লেটসে নিচে স্ক্রল করুন এবং আবারও গেট স্টার্টেডে ক্লিক করুন। তারপর আপনি এক পেজ পিছনে যেতে পারেন এবং এলিমেন্টও সিলেক্ট করতে পারেন, যাতে নিশ্চিত হন যে আপনি এলিমেন্টারি পেজ বিল্ডার হিসেবে ব্যবহার করছেন। এবং এখন আমাদের টেমপ্লেট বেছে নিতে হবে। টেমপ্লেট থিম থেকে আলাদা, যেটা আমরা আগেই বেছে নিয়েছিলাম যখন অ্যাস্ট্রা ইনস্টল করেছিলাম। ওই থিম পুরো ওয়েবসাইটের সামগ্রিক চেহারা নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রং, ফন্ট এবং সব পেজের লেআউট অন্তর্ভুক্ত। কিন্তু একটি টেমপ্লেট শুধু নির্দিষ্ট একটি পেজের লেআউট নিয়ন্ত্রণ করে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ বা কন্ট্যাক্ট পেজ। এখানে আপনি ক্যাটাগরি অনুযায়ী টেমপ্লেট ব্রাউজ করতে পারেন আর দেখবেন যেসব টেমপ্লেট পেড সেগুলোতে প্রিমিয়াম হিসাবে চিহ্নিত করা আছে। কিন্তু শুরু করার জন্য অনেক ফ্রি টেমপ্লেট আছে, আর টেমপ্লেট ব্যবহার করলে আমাদের অনেক সময় বাঁচবে এবং পেশাদার লুক নিয়ে শুরু করতে পারবো। আপনি যদি এই টেমপ্লেটগুলোর যে কোনো একটিতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সেটা কেমন দেখাবে, এমনকি এখান থেকেই পেজগুলো ঘুরে দেখতে পারবেন। ফিরে গিয়ে অন্য কিছু বেছে নিতে চাইলে শুধু এক্সে ক্লিক করলেই হবে।
আমি প্ল্যানেট আর্থ নামের এই টেমপ্লেটটি ব্যবহার করব, কারণ শেখার জন্য এটা বেশ ভালো। এলিমেন্টর পেজ বিল্ডার, এবং এটা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করা যায় খুব সহজে। একটা টেমপ্লেট বেছে নেওয়ার পর আপনি আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারেন সাইট লোগো দিয়ে, আর চাইলে ফন্ট পেয়ারিংও বদলাতে পারেন। এর নিচে আমরা নতুন কালার প্যালেট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, তবে আপাতত আমি ডিফল্টই রাখছি, আর আমরা কন্টিনিউতে ক্লিক করতে পারি। এই ফিচার সিলেকশনের ধাপে আমি স্কিপ দিস স্টেপে ক্লিক করব। যদি আপনি এই ইনসাফিসিয়েন্ট মেমোরি লিমিট বার্তাটি দেখেন, তাহলে এখান থেকেও আপনি স্কিপ এবং কন্টিনিউ করতে পারেন। এবং তারপর এই স্ক্রিনে আসলে আপনাকে আপনার তথ্য এখানে পূরণ করতে হবে না, তবে আপনাকে এই বক্সে টিক দিতে হবে যাতে আপনি স্বীকার করেন যে আপনি আপনার সাইট সেটিংস ওভাররাইট করছেন এবং নতুন কন্টেন্ট যোগ করছেন। টিক দেওয়ার পর সাবমিট এবং বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করুন। এতে 1-2 মিনিট সময় লাগতে পারে, তবে একবার শেষ হলে আপনি এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইট দেখতে পারবেন। যদি আমরা এখানে নিচে স্ক্রল করি, তাহলে আমাদের হোম পেজের বাকি অংশ দেখতে পাবো এবং আমাদের মেনু বারে থাকা অন্যান্য পেজেও যেতে পারি দেখতে। উদাহরণস্বরূপ এটি হচ্ছে অ্যাবাউট পেজ এবং এটি হচ্ছে সার্ভিসেস পেজ। চলুন দেখি এই পেজগুলো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কেমন দেখায়। আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে আমাদের ওয়েবসাইটের নামের উপর যান। তারপর আমরা রাইট ক্লিক করে আমাদের ড্যাশবোর্ড নতুন ট্যাবে খুলতে পারি। এখন আমি এলিমেন্টর, স্টার্টার টেমপ্লেটস এবং আমার ইমেইল ইনবক্স বন্ধ করে দিচ্ছি। এখন আমরা আবার সেই ড্যাশবোর্ডে ফিরে আসছি, যেটা আমরা একটু আগে খুলেছিলাম। ড্যাশবোর্ড থেকে বাম পাশে থাকা মেনুতে পেজেসে যান। এখানে আমরা আমাদের পেজগুলো তালিকাভুক্ত দেখতে পাচ্ছি। এখন যেহেতু আমাদের সাইট তৈরি হয়ে গেছে এবং থিম, প্লাগইন ও টেমপ্লেট সব ঠিকঠাক আছে, চলুন আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করি। পেজ বিল্ডারে যাওয়ার কয়েকটি উপায় আছে। এই পেজ ভিউ থেকে আমরা সহজেই যেই পেজটি এডিট করতে চাই সেটার ওপর এডিট উইথ এলিমেন্টর ক্লিক করতে পারি। আমি এই হাইপারলিংকে কমান্ড ক্লিক করব যাতে হোম পেজটি নতুন ট্যাবে খুলে যায়। এটাই ছিল প্রথম উপায়, তবে আপাতত এটা বন্ধ করি এবং আমি আপনাকে অন্য উপায়টা দেখাই। পেজের ভেতর থেকেই আবার ভিজিট সাইট লিঙ্কে যান এবং এটিতে কমান্ডও ক্লিক করুন যাতে এটি নতুন ট্যাবে খুলে যায়। আর যখন আমাদের হোম পেজ খুলে যাবে, তখন আমরা উপায়মেন্ট বারে এখানেই এডিট উইথ এলিমেন্টর ক্লিক করতে পারি। আমি আগের আমাদের সার্ভিসেস পেজটি বন্ধ করে দিচ্ছি। কাস্টমাইজিং শুরু করার আগে চলুন আগে বুঝে নিই আমাদের ওয়েবসাইটের পেজগুলো কিভাবে গঠিত। আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ কন্টেইনার দিয়ে তৈরি, আর এই কন্টেইনারগুলোর ভেতরে থাকে বিভিন্ন এলিমেন্ট। আমি এই প্যানেলটি বন্ধ করে দিচ্ছি। ডান পাশে থাকা এই ফ্লোটিং স্ট্রাকচার প্যানেলটি আমাদের দেখায় কন্টেনার আর এলিমেন্টগুলো পেজে কিভাবে সাজানো আছে। হোম পেজে আমাদের 4টে প্রধান কন্টেনার আছে। স্ট্রাকচার প্যানেলে যদি আমরা এগুলোর ওপর ক্লিক করি, তাহলে আমি যে কন্টেনারে ক্লিক করেছি সেটি সেন্টার হয়ে যাবে আর কন্টেনারটি এই ম্যাজেন্টা আউটলাইনে দেখা যাবে। যদি আমি এই প্রধান কন্টেনারটি খুলে দেখি, তাহলে এখানে আরেকটি কন্টেনার দেখতে পাবো যেটি ধূসর রঙে আউটলাইন করা আছে, এবং এই কন্টেনারের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে আইটেম আছে। একটা স্পেসার, 2টো হেডিং আর তারপর একটা বাটন। কখনো কখনো স্ট্রাকচার প্যান বন্ধ করা সুবিধাজনক, তবে যদি কখনো আবার ফিরিয়ে আনতে চান তাহলে কমান্ড বা কন্ট্রোল চাপুন, আর আমি এটিকে অন এবং অফ করে টগল করব। অথবা যদি আমি এটি বন্ধ করি এবং যে কোনো এলিমেন্টে রাইট ক্লিক করি, তাহলেও এটি আবার ফিরে আসবে। কোনো কন্টেনার সরাতে চাইলে আমরা কন্টেনারের ওপর মাউস রাখলে এই ম্যাজেন্টা আউটলাইন দেখতে পাবো। আমরা কন্টেনারের হ্যান্ডেল ধরে নিতে পারি, তারপর এটিকে অন্য কোনো স্থানে সরাতে পারি। অন্যান্য অ্যাপ্লিকেশনের মতোই যদি আমরা এই মুভটি আনডু করতে চাই, তাহলে কমান্ড জেড চাপতে পারি। আমি স্ট্রাকচার প্যানটি বন্ধ করতে যাচ্ছি। নতুন কন্টেইনার যোগ করতে চাইলে চলুন কোনো বিদ্যমান কন্টেইনারের উপর মাউস রাখি, তারপর প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি যোগ করি। এখানে আবারও প্লাসে ক্লিক করি এবং আপাতত ফ্লেক্সবক্স সিলেক্ট করি। আমি পরে ফ্লেক্সবক্স আর গ্রিডের পার্থক্য ব্যাখ্যা করতে পারবো। আমি এই 2 কলামের স্ট্রাকচারটি বেছে নিচ্ছি এবং এখন আমরা কিছু এলিমেন্ট যোগ করতে পারি। তাহলে আমরা যদি এখানে বামে যাই এবং অ্যাড এলিমেন্টে ক্লিক করি, তাহলে আবার আমাদের উইজেটগুলোতে ফিরে যাব এবং আমি সহজেই এখানে একটা নতুন হেডিং ড্র্যাগ করে আনতে পারি। এরপর আমি টেক্সট এডিটর উইজেট দিয়ে একটি নতুন প্যারাগ্রাফ যোগ করতে পারি। ওই ম্যাজেন্টা বারটি আমাকে দেখায় কোথায় এটি ড্রপ হবে এবং আমরা চাইলে একটা বাটনও যোগ করতে পারি। আর যখন আপনি এলিমেন্টগুলো ড্র্যাগ করছেন, তখন এই ম্যাজেন্টা বারটি দেখতে পাবেন যা দেখায় উইজেটটি কোথায় বসবে। উদাহরণস্বরূপ আপনি দেখতে পাবেন যখন আমরা আমাদের বাটনটি ড্র্যাগ ও সরাই, তখন এটি অবস্থান কিভাবে পরিবর্তন করে।
এলিমেন্ট ডিলিট করতে আমরা রাইট ক্লিক করে ডিলিট সিলেক্ট করতে পারি। আমি টেক্সটটি ডিলিট করব। আপনি যদি কোনো এলিমেন্ট সিলেক্ট করেন এবং আবার স্ট্রাকচার প্যানেল খুলে ফেলেন, তাহলে এখান থেকেও সেই এলিমেন্ট ডিলিট করতে পারেন। এবং তারপর আমরা এই কন্টেনারটিও স্ট্রাকচার প্যানেলে দেখতে পাবো, এটাও ডিলিট করা যেতে পারে। অথবা যদি আমরা পুরো কন্টেইনারের উপর মাউস রাখি, তাহলে এক্সে ক্লিক করে পুরো কন্টেইনারটি ডিলিট করতে পারি। আপনি যদি কখনো এমন কোনো পরিবর্তন করেন যা আপনি পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে চান, তাহলে এলিমেন্টার আমাদের করা সব অ্যাকশনের একটি হিস্ট্রি সংরক্ষণ করে, যেখান থেকে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। সেই হিস্ট্রি দেখতে হলে ওপরের বাম পাশে এলিমেন্টার লোগোতে ক্লিক করুন, তারপর হিস্ট্রিতে যান। যদি আমরা কন্টেনার রিমুভ অ্যাকশনে ক্লিক করি, তাহলে আমাদের কন্টেনার রিমুভ করার কাজটি পূর্বাবস্থায় ফিরে যাবে। এরপর আমরা লেটেস্ট অ্যাকশন সিলেক্ট করে আবার সর্বশেষ ভার্সনে ফিরে যেতে পারি। আর যদি আমরা আমাদের পেজ প্রিভিউ করতে চাই, তাহলে এখানকার এই হ্যান্ডেল দিয়ে এলিমেন্টার প্যানেলটি ছোট করে রাখতে পারি। অথবা আমরা আই আইকনে ক্লিক করে পরিবর্তনগুলো প্রিভিউ করতে পারি। তারপর আমরা আমাদের প্রিভিউ চেঞ্জেস ট্যাবটি বন্ধ করে আবার এলিমেন্টার প্যানেল খুলতে পারি। আমরা এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আমাদের আসল সাইট দেখতে পারি ভিউ পেজে ক্লিক করে। এতে আমাদের আসল সাইটে নিয়ে যাবে, যা আপাতত এই টেম্পোরারি ডোমেনে আছে। তবে চলুন এটা বন্ধ করি এবং কাস্টমাইজিং চালিয়ে যাই। এখন যেহেতু আমরা কন্টেইনার এবং এলিমেন্ট সম্পর্কে বুঝেছি, চলুন দেখি কিভাবে টেক্সট কাস্টমাইজ করা যায়, কারণ এটি আমাদের ওয়েবসাইটে একটি জনপ্রিয় এলিমেন্ট হবে। আমাদের হেডিংয়ের প্রিভিউতে ক্লিক করুন, যেটা শিরোনাম এখন আর্থ, এবং দেখুন এতে আমাদের এডিট হেডিং অপশনগুলো খুলে যাবে। এই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাই 3টি ট্যাব আছে: কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্সড। কন্টেন্ট ট্যাবের নিচে আমরা আমাদের শিরোনাম আর্থ থেকে ওয়ার্ডপ্রেসে পরিবর্তন করতে পারি। আমরা চাইলে সরাসরি প্রিভিউতে ক্লিক করে এডিট করেও এটা করতে পারি। শিরোনামের নিচে আমরা চাইলে একটি লিঙ্ক যোগ করতে পারি এবং এখানে HTML ট্যাগ পরিবর্তনের অপশনও আছে। এখন স্টাইল ট্যাবের নিচে আমাদের হেডিংয়ের ভিজুয়াল লুক নিয়ন্ত্রণের জন্য আরও অনেক অপশন আছে। আমরা এটিকে বাম, ডান, জাস্টিফাইড আবার সেন্টারে অ্যালাইন করতে পারি। আপনি যদি টাইপোগ্রাফির এডিট মেনু খোলেন, তাহলে আপনার পরিচিত অনেক ফন্ট সেটিংস দেখতে পাবেন। এখানে আমরা ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি, ফন্ট ওজন পরিবর্তন করতে পারি, যেমন সেমি বোল্ড। এখন এই হেডিংটি আপার কেসে রূপান্তরিত হয়েছে। আমরা চাইলে স্টাইল পরিবর্তন করে নর্মাল, ইটালিক, অবলিক করতে পারি। আমি এটাকে নর্মালি রাখবো এবং তারপর আমাদের কাছে টেক্সট ডেকোরেশনও আছে। আমরা একটু পরেই লাইন হাইট, লেটার স্পেসিং আর ওয়ার্ড স্পেসিং আরও ভালোভাবে দেখব। কিন্তু যদি আপনি এই টাইপোগ্রাফি সেকশনটা বন্ধ করেন, তাহলে কিছু কম ব্যবহৃত সেটিংস দেখতে পাবেন, যেমন টেক্সট স্ট্রোক, টেক্সট শ্যাডো আর ব্লেন্ড মোড। স্টাইল ট্যাবের ভেতর থেকেই এগুলো পাওয়া যায়। এবং শেষ পর্যন্ত যেটা আপনি বেশিরভাগ সময় ব্যবহার করতে পারেন, সেটা হলো টেক্সট কালার। এখানে যদি আপনি কালার পিকারে ক্লিক করেন, তাহলে আপনি হেক্স কোড কালারে অ্যাক্সেস পাবেন। তাই আপনি যে কোনো রং বেছে নিতে পারেন এবং পরিবর্তনটি রিয়েল টাইমে প্রিভিউ করতে পারবেন। অথবা যদি আপনি এটা বন্ধ করে গ্লোব আইকনে ক্লিক করেন, তাহলে এই থিমের অংশ সব রং দেখতে পাবেন। এই ফিচারটি আপনার ওয়েবসাইটের অন্যান্য সব কিছুর সাথে মিল রেখে এলিমেন্টগুলোকে মানানসই রাখতে সাহায্য করে। তাই আমরা চাইলে এটা আবার থিমের বিকল্প ব্র্যান্ড কালারে পরিবর্তন করতে পারি। হোভার অপশনে আপনি এই রঙের আচরণ পরিবর্তন করতে পারেন যেন হেডিংটি একটি লিঙ্ক হয়। যদি আমরা অ্যাবাউট আস হেডিংয়ের নিচে থাকা এই টেক্সট এডিটর এলিমেন্টে স্ক্রল করি এবং আবার স্টাইল ট্যাবে ফিরে যাই, তাহলে টাইপোগ্রাফি সেটিংসে ফিরে গিয়ে আমাদের কিছু স্পেসিং অপশান দেখে নিই। আমি যদি নিচে স্ক্রল করি, এখানে আপনি দেখতে পারবেন কিভাবে লাইন হাইট, লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং টেক্সটের চেহারায় প্রভাব ফেলে। যদি আমরা এখানে এই গোলাকার তীর আইকনে ক্লিক করি, তাহলে টেক্সট এডিটরের স্টাইলিং ডিফল্ট অবস্থায় ফিরে যাবে। অ্যাডভান্স ট্যাবে স্পেসিং এবং অ্যালাইনমেন্টের জন্য আরও অনেক অপশন আছে, তবে আমরা এগুলো একটু পরে আলোচনা করব। এখন আপাতত চলুন অন্য এলিমেন্ট টাইপগুলো ঘুরে দেখি। আমরা যেমন সাধারণ টেক্সট এলিমেন্ট এডিট করি, ঠিক তেমনি বাটনের টেক্সটও এডিট করতে পারি, তবে বাটনগুলো আলাদাভাবে কাস্টমাইজ করা যায়। চলুন আমাদের হোম পেজের ওপরে থাকা বাটনটিতে স্ক্রল আপ করি। আসুন আসলে এই বাটনটি ডিলিট করি এবং একদম শুরু থেকে নতুনভাবে শুরু করি। তাহলে যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে ডিলিট করতে পারি এবং তারপর আমাদের এলিমেন্টস প্যানেল থেকে একটি নতুন বাটন ড্র্যাগ ও ড্রপ করতে পারি। চলুন আমাদের বাটনটি এডিট করা শুরু করি। কন্টেন্ট ট্যাবে আমি টাইপটিকে ডিফল্টই রাখব, কিন্তু এখানে টেক্সটটা আমি বদলে দেব, যেমনটা আমরা আগে টেক্সট এলিমেন্টগুলোর ক্ষেত্রেও করেছি, এবং আমি লিখব গেট ওয়ার্ডপ্রেস। এবং সাধারণত বাটনগুলো আমাদের ভিজিটারদের ওয়েবসাইটের বিভিন্ন পেজে নেভিগেট করতে সাহায্য করে। তাহলে এখানে লিঙ্ক অপশানে আমি চাই এই বাটনটি ভিজিটরদের আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাক।
যদি আপনি এখানে কন্ট্যাক্ট লিখতে শুরু করেন এবং এই অংশটি মুছে ফেলেন তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজটি এখানে দেখাবে এবং আমরা সেটি সিলেক্ট করতে পারবো। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউআরএলটি পূরণ হয়ে গেছে। আপনি চাইলে বাটনের টেক্সটের সাথে একটি আইকনও যোগ করতে পারেন। তাহলে আমরা চাইলে একটি আইকন আপলোড করতে পারি, অথবা যদি আপনি আইকন লাইব্রেরিতে ক্লিক করেন তাহলে ফন্ট অসাম থেকে কিছু আইকন আগে থেকেই আছে যেগুলো আমরা দেখতে পারি। যদি আমরা ফন্ট অসাম ব্র্যান্ডস লাইব্রেরিতে ক্লিক করি এবং ওয়ার্ডপ্রেস খুঁজে দেখি তাহলে আসলে আমাদের কাছে কয়েকটা আইকন আছে। তাহলে চলুন এটাতে ক্লিক করি এবং ইনসার্ট করি, এবং আবার এখানে ফিরে এসে আমরা আইকনের অবস্থান পরিবর্তন করতে পারি, আর চাইলে টেক্সটের সাথে আইকনের দূরত্ব পরিবর্তন করতে পারি। আমার মনে হচ্ছে ডান পাশে থাকলেই ভালো লাগছে। এখন স্টাইল অপশনে গিয়ে চলুন বাটনের লুকে কিছু পরিবর্তন আনি। প্রথমে আমি অবস্থানটা সেন্টার করে দিচ্ছি। টাইপোগ্রাফি সেটিংস খুললে আমি নতুন ফন্ট বেছে নিতে পারি। আমি সাইজ বাড়াতে পারি, 25-এর মতো কিছু হলে আমার কাছে ভালো লাগছে। আর আমি টেক্সটটা বোল্ড করতে পারি, চাইলে লেটার স্পেসিংও নিজের মতো কমিয়ে নিতে পারি। আর যদি আমি ওপরে স্ক্রল করি আর টাইপোগ্রাফি প্যানেলটা বন্ধ করি, এখানে বাটনের টেক্সটের সাদা রঙটা আমার ভালো লাগছে, তবে চাইলে বাটনের আসল রঙও পরিবর্তন করা যায়। আমরা চাইলে আগের মতো কোনো হেক্স কালার নিতে পারি, অথবা আমাদের থিম থেকে কিছু বেছে নিতে পারি, আর আমি সম্ভবত অ্যাকসেন্ট নেব। বক্স শ্যাডোর নিচে আমাদের কিছু অপশন আছে যেগুলো ব্যবহার করে আমরা বাটনটাকে আরও চোখে পড়ার মতো করতে পারি। আমি যদি এটা হালকা রাখতে চাই তাহলে শ্যাডোর স্প্রেডটা এমনভাবে ঠিক করতে পারি যাতে সেটা বাটনের কিনারার একটু বাইরে গিয়ে থামে। এখানে ব্লারও কন্ট্রোল করার সুযোগ আছে, তাই তো? আর কালারের নিচে আমরা চাইলে ওই শ্যাডোর অপাসিটিও কমিয়ে দিতে পারি। তাই আমি এখন কালার পিকার আর বক্স শ্যাডোর অপশনগুলো বন্ধ করে দিচ্ছি। বর্ডার রেডিয়াস দিয়ে আপনি বাটনের ধারালো কোণাগুলো গোল করতে পারেন। আপনি যদি একদম বেশি করে দেন তাহলে এখানে বেশ গোলাকার বাটন বানানো যায়। আমি কিছুটা 5-এর মতো রাখবো, অনেকটাই হালকা একটা ইফেক্ট। আর এই মানগুলো এই বাটন দিয়ে একসাথে বা আলাদাভাবে সেট করা যায়। প্যাডিংয়ের নিচে আপনার কাছে আরও বেশি কন্ট্রোল আছে। বাটনের আকৃতি নিয়ে চেনে ক্লিক করে চলুন এই মানগুলো আলাদা করি। আর আমার মনে হয় ওপরেও নিচে 15 পিক্সেল আর ডানে ও বামে 25 পিক্সেল দিলে দেখতে ভালো লাগবে। সবশেষে যদি আমরা ওভার সিলেক্ট করি তাহলে হোভার স্টেটেও বাটনটা কেমন দেখাবে সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে চলুন বক্স শ্যাডোটা চালু করি। মনে আছে তো আমরা একটু আগে নর্মাল স্টেটের শ্যাডোটা হালকা করেছিলাম? তাই বক্স শ্যাডো আর হোভার স্টেটের এই ডিফল্ট মানগুলো বাটনটাকে আরও গাঢ় করে তুলবে। চলুন এটা ট্রাই করি। আমরা চাইলে বাটনের হোভার কালারও পরিবর্তন করতে পারি। তাহলে চলুন গ্লোব আইকনে ক্লিক করি। এবার অ্যাকসেন্ট রং বেছে নিই, তারপর এটাকে একটু গা করে নিই। এভাবে যখন আমরা হোভার করব তখন এই অ্যাকসেন্ট রংটাও গা হয়ে যাবে। এটা আমার কাছে ভালোই লাগছে, তবে চাইলে এখানে ট্রানজিশন ডিউরেশনও পরিবর্তন করতে পারো। যদি চাও এটা যেন একটু বেশি সময় নেয়। এমনকি তুমি চাইলে হোভার অ্যানিমেশনও যোগ করতে পারো। এখানে বেছে নেওয়ার মতো অনেক ধরনের অ্যানিমেশন আছে। এখন চলুন দেখি কিভাবে ছবি পরিবর্তন করা যায়, যেটা আরেকটা সাধারণ উপাদান। ছবির 2 ধরনের ধরন আছে। আমাদের পেজের উপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আর এটা এই কন্টেইনারের পুরো জায়গা জুড়ে আছে। তারপর যদি আমরা নিচে স্ক্রল করি, এই ছবিগুলো হচ্ছে ইমেজ এলিমেন্ট। প্রথমে চলুন এই ইমেজ এলিমেন্টগুলো পরিবর্তন করি। যখন আমরা ছবিতে ক্লিক করব তখন আমাদের পরিচিত 3টা সেটিংস ট্যাব দেখতে পাব। কন্টেন্ট ট্যাবে যদি আমরা এই ছবির উপর মাউস রাখি তাহলে চুজ ইমেজ ক্লিক করতে পারি। এটা আমাদের মিডিয়া লাইব্রেরিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের টেমপ্লেটে থাকা যে কোনো একটি ছবি বেছে নিতে পারি। এই ছবিগুলো আমাদের সাইটে আগেই ব্যবহার করা হয়েছে। যদি আমরা সার্চ ইমেজেস ক্লিক করি তাহলে এখানে কপিরাইট মুক্ত ছবি পাবো যেগুলো আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা আবার আপলোড এ যেতে পারি এবং আমাদের নিজের ছবি আপলোড করতে পারি। আমি একটি ফাইল সিলেক্ট করব এবং সেটি আপলোড করে আমার মিডিয়া লাইব্রেরিতে নিয়ে আসব। তারপর আমি সিলেক্ট ক্লিক করব এবং এটি আমার সাইটে যোগ করব। এরপর আমি একই প্রক্রিয়া বারবার করে এই কন্টেইনারে থাকা অন্য প্লেস হোল্ডার ছবিগুলোও পূরণ করতে পারি। যদি আমরা আমাদের নতুন আপলোড করা কোনো ছবিতে ক্লিক করি তাহলে উপরের স্টাইল ট্যাবে যেতে পারি এবং ছবিগুলোর চেহারা কেমন হবে তা পরিবর্তন করতে পারি। আমি চাইলে ছবির প্রস্থ ও উচ্চতা ঠিক করে সাইজ পরিবর্তন করতে পারি। আমি এখানে এটা 9:0 করে দিতে পারি। আমরা চাইলে কিছুটা গোলাকার বর্ডার যোগ করতে পারি।
আমার মনে হয় 1-0 ভালো দেখাচ্ছে। আর আমরা চাইলে হালকা একটা বক্স শ্যাডো দিতে পারি, যেমনটা আমাদের বাটনে দিয়েছিলাম। তুমি চাইলে স্লাইডার অ্যাডজাস্ট করতে পারো বা সরাসরি মান লিখে দিতে পারো। পরীক্ষা নিরীক্ষা করার পর আমার মনে হচ্ছে এরকম কিছু দেখতে ভালো লাগছে। আর যেহেতু আমি চাই এই ছবিগুলো যেন এই কন্টেইনারের ভেতরে একরকম দেখায়, তাই আমি সময় নিয়ে এই বাকি দুইটা ছবিতেও একই রকম পরিবর্তন করব। এই ইমেজ এলিমেন্টগুলোর মতোই আমরা কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারি। তাই আমি পেজের একদম উপরে স্ক্রোল করেছি। চলো এই কন্টেইনারটা সিলেক্ট করি, কন্টেইনার হ্যান্ডেলে ক্লিক করে। আর স্টাইল ট্যাবে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সেট করা আছে। তাই আমরা চাইলে এটা শুধু একটা সাধারণ রং করতে পারি, কিন্তু চল ছবিটা বদলাই। ছবিতে ক্লিক করে নতুন একটা ছবি বেছে নিই। আমি আবার এখানে কিছু আপলোড করব এবং একটা ফাইল সিলেক্ট করব। ছবিটা আপলোড হলে আবার সিলেক্ট করো। আর একবার এটা বদলে গেলে আমরা নিচে স্ক্রল করে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখতে পারি। এ ধরনের ক্ষেত্রে পজিশনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ডিফল্টভাবে ছবিটা সেন্টার পজিশনে থাকবে। কিন্তু আমি চাই এখানে এই এলিমেন্টগুলো আর আমার ছবির ব্যাকগ্রাউন্ডের পাহাড়ের মধ্যে একটু ফাঁকা থাকুক। এটা কল্পনা করা একটু কঠিন, কিন্তু আমি জানি আমার ছবির অ্যাসপেক্ট রেশিও এই কন্টেইনারের চেয়ে লম্বা। তাই আমি যদি পজিশনটা টপ সেন্টারে বদলাই, তাহলে এই এলিমেন্টগুলোর চারপাশে আমি একটু বেশি ফাঁকা জায়গা পেয়ে যাই, যেটা আমি চেয়েছিলাম। আমি স্ক্রোল অ্যাটাচমেন্টটাই পছন্দ করি। যদি আমরা আমাদের ওয়েব পেজটা স্ক্রোল করি, তাহলে দেখতে পাবো ছবিটা যেন পিন করা আছে। এটার সামনে থাকা অন্য এলিমেন্টগুলোর সাথেও একই অবস্থা। যদি আমরা এটাকে ফিক্সডে পরিবর্তন করি, তাহলে স্ক্রোল করার সময় ছবিটা একই জায়গায় থেকে যায়, আর কন্টেইনারটা যেন একটা চলন্ত জানালার মতো কাজ করে, পেছনে স্থির থাকা ছবিটার দিকে তাকানোর জন্য। ডিসপ্লে সাইজ কভার করা সাধারণত সবচেয়ে ভালো হয়, কিন্তু যদি আমি এটাকে কন্টেইনে সেট করি মাঝে মাঝে, এভাবে করলে বুঝতে সুবিধা হয় আপনার অ্যাসপেক্ট রেশিওটা দেখতে কেমন। আমি আবার অ্যাটাচমেন্টটা স্ক্রোলে নিয়ে আসছি এবং ডিসপ্লে সাইজে কভারই রাখছি। ব্যাকগ্রাউন্ড ওভারলে আরেকটা দরকারি সেটিং যেটা এখানে আছে, আর আমি এটা ব্যবহার করি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা উজ্জ্বল বা অন্ধকার করতে। তাহলে আমরা এখানে এসে যদি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কালো বেছে নিই আর স্লাইডার দিয়ে অপাসিটি কম বেশি করি, তাহলে আমরা আমাদের পছন্দমতো যে কোনো লুক পেতে পারি। তবে এই ওয়েবসাইটের জন্য আমার মনে হয় সাদা ব্যবহার করাই ভালো। আর অপাসিটি ঠিকঠাক করে নিলে কন্ট্রাস্ট বাড়বে, আর এটা আমার চোখে একটু ভালো দেখাচ্ছে। এই হেডিং আর বাটনের মতো এলিমেন্টগুলো আরও ভালোভাবে চোখে পড়ে। যদি আমরা আবার ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই, তাহলে ক্লাসিক ছাড়াও আরও কিছু ব্যাকগ্রাউন্ড টাইপ আছে যেগুলো ইমেজ সাপোর্ট করে। গ্রেডিয়েন্ট অপশনে আমরা দুইটা রং বেছে নিতে পারি এবং প্রতিটি রঙের জন্য লোকেশন স্লাইডার আর অ্যাঙ্গেল স্লাইডার ব্যবহার করে আমাদের পছন্দমতো লুক তৈরি করতে পারি। আমরা এগুলো এখানেই দেখতে পাচ্ছি। চলুন এখানে একটা রং বেছে নেই। আর আপনি দেখতে পারবেন কিভাবে প্রথম রংটা দ্বিতীয় রঙের সাথে মিশে যাচ্ছে। আর আমরা প্রথম আর দ্বিতীয় রঙের লোকেশন সাথে অ্যাঙ্গেল ব্যবহার করে এই লুকটা তৈরি করতে পারি। আপনি চাইলে যে কোনো ইউটিউব ভিডিও আপলোড করে ভিডিও ব্যাকগ্রাউন্ডও যোগ করতে পারেন। ডেমো দেখানোর জন্য আমি কিছু পাহাড়ের ভিডিও খুঁজে পেয়েছি, তাই আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করব। আমি আগে থেকেই কোনো টাইম স্ট্যাম্প আর সেকেন্ডে যেতে হবে জানি, তাই সেগুলো এখানে লিখে দিচ্ছি। তারপর যখন আমি আমার লিঙ্কটা পেস্ট করব, তখন এই টাইম স্ট্যাম্প অনুযায়ী ভিডিওর নির্দিষ্ট অংশে চলে যাবে। আপনি যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান, তাহলে এই ব্যাকগ্রাউন্ড ফলোব্যাক ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে ভিডিওটা লোড না হয়, তখন যেন এই ছবি দেখানো যায়। এছাড়াও এই ক্ষেত্রে সম্ভবত আমাদের এখানে সাদা লেয়ারের অপাসিটি বাড়ানো উচিত, কারণ এখন কন্ট্রাস্টটা খুব ভালো না। আমি যদি এটা 5-0 এর কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমাদের হেডিং আর বাটনের লেখাগুলো অনেক পরিষ্কার দেখা যাবে। সবশেষে যদি আমরা উপরে স্ক্রল করি, তাহলে এই ব্যাকগ্রাউন্ড টাইপটা স্লাইড শোতে পরিবর্তন করতে পারি। এখানে আপনি একাধিক ছবি সিলেক্ট করে গ্যালারি যোগ করতে পারেন। আমি এখানে আগে থেকেই থাকা কয়েকটা ছবি বেছে নিয়ে নতুন গ্যালারি তৈরি করব, তারপর ইনসার্ট করব। ডেমো দেখানোর জন্য আমি এই ওয়ার্নিংটা বন্ধ করে দিচ্ছি, তবে চাইলে এগুলোকে ইনফিনিট লুপে রাখা যায়।
ডেমোটা আরও ভালোভাবে দেখানোর জন্য আমরা চাইলে এখানে ডিউরেশনটা কমিয়ে দিতে পারি, যাতে ছবিগুলো দ্রুত পরিবর্তন হয়। আপনি চাইলে আমরা ট্রানজিশন ইফেক্ট আর ডিউরেশনও অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু আপাতত আমি সত্যিই ক্লাসিক ব্যাকগ্রাউন্ড টাইপটাই বেশি পছন্দ করি, তাই আমরা এটাতেই থাকব। এখন যেহেতু আমরা আমাদের প্রধান সব এলিমেন্ট টাইপ কিভাবে এডিট করতে হয় দেখে নিয়েছি, চলুন এবার এগুলোর মাঝে স্পেসিং কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা শিখি। শুরুতে উপরের টপ বারে থাকা পেজ ড্রপডাউনে যান, তারপর আমাদের অ্যাবাউট পেজটা সিলেক্ট করুন। প্রম্পট আসলে সেভ করুন এবং বেরিয়ে আসুন। মার্জিন আর প্যাডিং এই দুইটা টুল আমাদের কাছে আছে স্পেসিং কন্ট্রোল করার জন্য। চলুন আমাদের অ্যাবাউট পেজে নিচে স্ক্রল করি যতক্ষণ না এই কন্টেইনারটাতে পৌঁছাই, তারপর দেখব এটা কিভাবে কাজ করে। এখানে হ্যান্ডেলটাতে ক্লিক করি, তারপর অ্যাডভান্স ট্যাবটা ওপেন করি এবং এখানে আপনি মার্জিন আর প্যাডিং কন্ট্রোল করার অপশনগুলো দেখতে পাবেন। আর যদি দুটোই স্পেসিং কন্ট্রোল করে, তাহলে মার্জিন আর প্যাডিংয়ের পার্থক্যটা কি? এই ছবিটা দেখলে যদি আপনি কল্পনা করেন আমাদের প্রতিটা কন্টেন্ট এলিমেন্টের একটা বর্ডার আছে, তাহলে প্যাডিং হচ্ছে ভেতরের স্পেসিং, মানে কন্টেন্ট আর বর্ডারের মাঝখানে, আর মার্জিন হচ্ছে বাইরের স্পেসিং, মানে বর্ডারের চারপাশে। তাহলে যদি আমরা আমাদের এই উদাহরণটা দেখি, এখানে আগে থেকেই কিছু টপ আর বটম প্যাডিং আছে। আমি যদি এই টপ প্যাডিংটা 0 সেট করি, তারপর অ্যারো কি চেপে ধরে বাড়াই, রিয়েল টাইমে আপনি এখানে কি হচ্ছে সেটা দেখতে পারবেন। আমরা যদি মার্জিনের ক্ষেত্রেও একই রকম কিছু করি আর আমি এই অ্যারো কি চেপে ধরি, তাহলে দেখতে পাবেন স্পেস বাড়ছে, কিন্তু ছবির অংশে নয়। আমি এগুলো আবার 0-তে সেট করতে পারি, আর আপনি চাইলে এগুলো আনলিঙ্কও করতে পারেন, যাতে শুধু টপ মার্জিন বাড়ানো যায়, সব পাশে না বাড়িয়ে। অনেক সময় প্যাডিং বা মার্জিন যোগ করলে দেখতে একই রকম লাগতে পারে। এর কারণ হচ্ছে এখানে কোনো দৃশ্যমান বর্ডার নেই। তাহলে চলুন আমাদের বাটনটা উদাহরণ হিসেবে নেই। আমি এটাতে ক্লিক করব এবং আমাদের প্যাডিং ভ্যালুগুলো আনলিঙ্ক করব। যদি আমরা টপে মার্জিন বাড়াই বা টপে প্যাডিং বাড়াই, আমাদের বাটনটা তখনও একই দিকে সরছে। আর যখন একটাতে বা অন্যটাতে পরিবর্তন করি, তখনও খুব বেশি পার্থক্য দেখা যাচ্ছে না। আমি এগুলো আবার আগের অবস্থায় নিয়ে আসব এবং স্পেস যোগ করার আরেকটা উপায় আছে, আর সেটা হচ্ছে স্পেসার উইজেট দিয়ে। তাহলে চলুন উপরে অ্যাড এলিমেন্টে ক্লিক করি। চলুন এখান থেকে স্পেসারটা খুঁজে নেই, আর আমি এটাকে আমাদের বাটনের উপরে ড্র্যাগ করে নিয়ে আসব। যখন আমরা আমাদের স্পেসার সিলেক্ট করি, তখন এই স্লাইডারটা দেখাবে, আর এটা হচ্ছে স্পেস বাড়ানোর আরেকটা উপায়। আমি এটা আপাতত সরিয়ে দিচ্ছি। স্পেস কন্ট্রোল করার আরেকটা শেষ উপায় আছে। আর যদি আমরা আমাদের পেজের একদম উপরে যাই আর কন্টেইনার হ্যান্ডেলে ক্লিক করি, লেআউট ট্যাবে দেখবেন এই মিনিমাম হাইট স্লাইডারটা আছে। এটা এখন 600-তে সেট করা আছে, কিন্তু স্লাইডারটা অ্যাডজাস্ট করলে সহজেই এই সেকশনের উপরে ও নিচে স্পেস বাড়ানো বা কমানো যাবে। আমরা এটা আপাতত 600-তেই রাখব। তাহলে এখন আমরা জানি কিভাবে কন্টেইনারে আমাদের এলিমেন্টগুলোর স্পেস ঠিক করতে হয়, কিন্তু কন্টেইনারের ভেতর থেকে লেআউট কিভাবে কন্ট্রোল করব, এটা দেখানোর জন্য চলুন আমাদের হোম পেজ থেকে 3 কলামের লেআউটটা এখানে আমাদের অ্যাবাউট পেজে আবার তৈরি করি। কেমন দেখাতো সেটা মনে করিয়ে দিতে চলুন এই অ্যারোতে ক্লিক করি। তারপর পেজ দেখুন। চলুন হোমে যাই এবং নিচে স্ক্রল করি। এই 3 কলামের লেআউটটাই আমরা আবার তৈরি করতে চাই। আবার আমাদের অ্যাবাউট পেজে ফিরে এই 1 কলামের কন্টেইনারের নিচে এবং এই 2 কলামের লেআউটের উপরে প্লাসে ক্লিক করি, তারপর আবার প্লাসে ক্লিক করি। এবং আমাদের সামনে ফ্লেক্স বক্স আর গ্রিডের মধ্যে বেছে নেওয়ার অপশন আছে। গ্রিড লেআউটগুলো একটু বেশি জটিল। এগুলো দ্বিমাত্রিক লেআউটের জন্য সবচেয়ে ভালোভাবে ব্যবহার হয় প্রোডাক্ট লিস্টিং, গ্যালারি আর জটিল ডিজাইনের জন্য। কিন্তু এখানে আমরা ফ্লেক্স বক্স বেছে নেব। ফ্লেক্স বক্স সাধারণত সহজ সারি বা কলামের লেআউটের জন্য সবচেয়ে ভালো এবং এগুলো বিভিন্ন স্ক্রিন সাইজে দেখতে সবচেয়ে ভালো লাগে। চলুন প্রথম সহজ স্ট্রাকচারটা বেছে নিই, আর এতে আমাদের প্রথম কন্টেইনার তৈরি হবে। এই কন্টেইনারের লেআউট ট্যাবে কন্টেন্ট উইথে ফুল উইথ সিলেক্ট করা আছে কিনা দেখে নিই। তারপর এই মূল কন্টেইনারের ভেতরে আরেকটা কন্টেইনার যোগ করি, অ্যাড এলিমেন্টে ক্লিক করে কন্টেইনারটা ভেতরে ড্র্যাগ করি। এটা হবে 3টির মধ্যে প্রথমটি, তাই এটাকে ফিট করার জন্য রিসাইজ করতে হবে। নিশ্চিত হই যে কন্টেন্ট উইথ ফুল উইথে সেট করা আছে। চলুন উইথের মান 3333 এ পরিবর্তন করি। এখন যেহেতু আমাদের প্রথমটি তৈরি হয়েছে, আমরা এটিকে ডুপ্লিকেট করে সময় বাঁচাতে পারি।
তাহলে উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করি, অথবা একই কাজ করতে ম্যাকে কমান্ড বা উইন্ডোজে কন্ট্রোল ব্যবহার করতে পারি। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, আমাদের কন্টেইনারগুলো উল্লম্বভাবে সাজানো হয়েছে। এটা আমাদের কাঙ্ক্ষিত কলাম লেআউটে পরিবর্তন করতে চলুন মেইন কন্টেইনারের হ্যান্ডেলে ক্লিক করি এবং এখানে ডাইরেকশনটি রো হরিজন্টালে পরিবর্তন করি। যদি আমরা কন্টেন্টকে সেন্টারে জাস্টিফাই করি, তাহলে নিশ্চিত হতে পারি যে এগুলো মাঝখানে থাকবে। এখন আমাদের 3টি কলাম সেট আপ হয়ে গেছে, আমরা আরও কিছু কন্টেন্ট যোগ করতে পারি। আমি উপরে অ্যাড এলিমেন্টে ক্লিক করব এবং প্রথম কলামে একটি ছবি ড্র্যাগ করে নিয়ে আসব। তারপর আমি ছবিটার নিচে একটি হেডিং যোগ করব এবং তারপর তার নিচে একটি টেক্সট এডিটর যোগ করব। সাধারণত আপনি আলাদা কন্টেন্ট যোগ করতে চাইবেন। এই 3টি এলিমেন্টে এমন কন্টেন্ট থাকা উচিত যা আমাদের সাইটে নেই। আমরা হোম পেজের মতো কিছু করতে চাই, তাই মিল রেখে কন্টেন্ট যোগ করব এবং এখন এটি আমাদের হোম পেজের কন্টেন্টের সাথে মিলে গেছে। যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে দেখতে পাবো এই হেডিং স্টাইলটি আগের হেডিং স্টাইলের মতো একদম একই নয়। আমরা যা করতে পারি তা হলো এই হেডিংয়ের সেটিংস খুলে দেখা। আমরা স্টাইলেই যেতে পারি, টাইপোগ্রাফিতে যেতে পারি এবং এই হেডিংটিকে আপার কেসে রূপান্তর করতে পারি। অথবা যদি আমরা এই হেডিংটিতে ক্লিক করি এবং তারপর রাইট ক্লিক করে কপি করি, তাহলে আমাদের নতুন হেডিংয়ে এসে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল করতে পারি। এরপর যদি আমরা চাই এই একই কন্টেইনারের স্ট্রাকচার বাকি 2টি কলামে পূরণ করতে, তাহলে একদম নতুন করে এলিমেন্টগুলো ড্র্যাগ ও ড্রপ করার চেয়ে এখানে যা আছে সেটি ডুপ্লিকেট করাই অনেক দ্রুত হবে। তাহলে চলুন ডান পাশে থাকা এই 2টি খালি কন্টেইনারে রাইট ক্লিক করে ডিলিট করি। তারপর যদি আমরা আমাদের প্রথম কন্টেইনারটি সিলেক্ট করি, তাহলে আমরা রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি, আবার চাইলে কমান্ড চাপলে আরও একবার ডুপ্লিকেট হবে। কন্টেইনারগুলো ডুপ্লিকেট করার ফলে সব কন্টেইনারে একরকম ধারাবাহিকতা তৈরি হয়, এরপর আমাদের কন্টেন্ট পূরণ করাটাও অনেক দ্রুত হয়ে যায়। এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হলো কন্টেইনারের ভেতরে কিছু প্যাডিং যোগ করা, যাতে উপরে একটু জায়গা পাওয়া যায়। চলুন কন্টেইনার হ্যান্ডেলে ক্লিক করি এবং তারপর অ্যাডভান্সে ট্যাবে গিয়ে প্যাডিং ভ্যালুগুলো আনলিঙ্ক করি, এরপর উপরে 5 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়। এই কন্টেন্ট লেআউট এবং স্পেসিং বোঝার মাধ্যমে আপনি একদম শুরু থেকে যে কোনো কিছু তৈরি করতে পারবেন। কিন্তু ব্লক এবং টেমপ্লেট ব্যবহার করলে ডিজাইনের কাজ অনেক সহজ হয়ে যায় এবং এতে আপনার অনেক সময় বাঁচবে। তাহলে চলুন দেখি কিভাবে এটা করা যায়। আমরা তৈরি করা কন্টেইনারের উপরের প্লাস আইকনে ক্লিক করি এবং এবার প্লাস আইকনের বদলে চলুন স্টার্টার টেমপ্লেটস আইকনে ক্লিক করি। এখানে আমরা এখনই পুরো একটা পেজ ইম্পোর্ট করতে চাই না, বরং আমরা এর একটা অংশ, যেটাকে ব্লক বলা হয়, সেটাই ইম্পোর্ট করতে চাই। এবার আমরা এটাতে ক্লিক করি এবং চাইলে আমি এখানে যা চাই তা সার্চ করতে পারি, অথবা নিচে স্ক্রল করলে হয়তো এটা নিতে চাই। এতে ক্লিক করার পর আমি ব্লকটি ইম্পোর্ট করব। এটা আপনি এখানেই দেখতে পাচ্ছেন। চলুন আরেকটা যোগ করি, তবে এবার আমরা একটা পেজ যোগ করতে পারি। এখানে আমরা যে টেমপ্লেট ব্যবহার করছি তা দেখতে পাচ্ছেন, তবে চলুন হোপ দেখে নেই। এটাতে এবং হোমে ক্লিক করুন। আমরা এখানে যা আছে তা দেখতে পারি, তারপর এই টেমপ্লেটটি ইম্পোর্ট করতে পারি এবং আমি এটা বন্ধ করতে পারি এবং স্পষ্টতই এখানে পুরো একটা পেজ ইম্পোর্ট করা ঠিক হবে না। তাই আমি যখন যাচাই করে দেখছি, তখন যেসব কন্টেইনার দরকার নেই সেগুলো ডিলিট করতে পারি। হয়তো আমি শুধু ওই ফুল পেজ টেমপ্লেট থেকে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালটাই দরকার, আর বাকি সবকিছু সরিয়ে ফেলতে পারি। তাহলে এটিই হলো আমরা যেটা ব্লক হিসেবে ইম্পোর্ট করলাম। এবং এটা আমরা একটি পেজ হিসেবে ইম্পোর্ট করেছি, যদিও পুরো পেজে তেমন কিছুই রাখিনি। এবার চলুন দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটের ডিফল্ট ফন্ট এবং রং পরিবর্তন করা যায়। শুধু আলাদা আলাদা এলিমেন্টের রং ও ফন্ট নয়, বরং পুরো ওয়েবসাইট জুড়ে। এটা আমাদের করতে হবে পুরো ওয়ার্ডপ্রেস লেভেলে। তাহলে চলুন আমাদের ড্রাফটটা সেভ করি। তারপর আমাদের ওয়েবসাইট প্রিভিউ করি। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে চলুন কাস্টমাইজ সিলেক্ট করি। তারপর চলুন আমাদের গ্লোবাল সেটিংস দেখি এবং আমরা টাইপোগ্রাফি দিয়ে শুরু করতে পারি। উপরে কিছু প্রিসেট আছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন, আর আপনি চাইলে এগুলো পছন্দ না হলে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। তাহলে আমরা হয়তো এটা দেখব,
এবং আপনি দেখতে পাবেন এগুলো কিভাবে বদলাচ্ছে, কিন্তু আমি হয়তো আগের অবস্থায় ফিরিয়ে নেব। নিচে আপনি বেস ফন্টের মধ্যে বডি ফন্ট এবং হেডিং ফন্ট দুটোই পরিবর্তন করতে পারেন এবং হেডিং ফন্টের মধ্যে সব ধরনের হেডিং টাইপ ফন্টও পরিবর্তন করতে পারেন। তাহলে আমি যদি এই পেন্সিল আইকনে ক্লিক করি, আপনি এখানকার যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন এবং আপনি একইভাবে গ্লোবাল কালারও পরিবর্তন করতে পারেন। তাহলে চলুন উপরের মেনু থেকে এক ধাপ পেছনে যাই, তারপর ক্লোজ এই ক্লিক করি। টাইপোগ্রাফির মতো এখানে আমাদের কাছে বেছে নেওয়ার জন্য বেশ কিছু গ্লোবাল প্যালেট আছে। আমি 2 নম্বর, 3 নম্বর কিংবা ডার্ক প্যালেট দেখতে পারি। আমি যখন এই প্যালেটগুলো ঘুরিয়ে দেখি, আপনি দেখতে পাবেন এখানে খুব বেশি কিছু পরিবর্তন হচ্ছে না, অন্তত আমাদের ওয়েবসাইটের এই অংশে, কারণ এটি বেশিরভাগই ছবি নির্ভর। আমি ডিফল্টটাই রেখে দিচ্ছি। তবে আমরা চাইলে এই প্রতিটি আলাদা রঙও পরিবর্তন করতে পারি। এই থিম কালারগুলোর নিচে আপনি সাইটের ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন করতে পারেন, তবে আমি সাধারণত এটাকে সাদা রাখতেই পছন্দ করি। যদি আমরা আবার উপরে স্ক্রল করি এবং এক ধাপ পেছনে যাই, তাহলে বোতামের জন্য একই ধরনের অপশন পাব। তাই আপনার সব বোতামের পরিবর্তন করার জন্য এটা দারুণ একটা জায়গা হবে। যদি এমন কোনো নির্দিষ্ট স্টাইল থাকে যেটা আপনি বারবার প্রতিটি উপাদানে আলাদাভাবে কপি করতে না চান, আপনি যখন সন্তুষ্ট হবেন তখন পাবলিশে ক্লিক করে আপনার সব পরিবর্তন প্রয়োগ করতে পারবেন। এখন আমরা এই সেটিংসগুলো বন্ধ করে আবার আমাদের হোমপেজে ফিরে যেতে পারি। দৃশ্যত এবং গঠনগতভাবে আমরা আপনার সাইট কাস্টমাইজ করার জন্য প্রয়োজনীয় বেশিরভাগ বিষয় কভার করেছি, তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো বুঝতে হবে যাতে আপনার ওয়েবসাইট সত্যিকার অর্থে প্রস্তুত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিশ্চিত করা যে আপনার ওয়েবসাইট মোবাইল ভিউয়ের জন্য অপটিমাইজড, কারণ বর্তমানে ওয়েব ট্রাফিকের বড় অংশই ফোন ও ট্যাবলেট থেকে আসছে। চলুন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, তারপর উপরে ট্যাবলেটে ক্লিক করি। যদি আমরা হোম পেজটা স্ক্রল করি, তাহলে ট্যাবলেট ভিউয়ের জন্য আমার কাছে এটা বেশ ভালোই মনে হচ্ছে। তাহলে পরের ধাপে চলুন ফোন আইকনে ক্লিক করি, যাতে দেখে নিতে পারি মোবাইলে কেমন দেখায়। এটা খুব একটা খারাপ না, তবে বিশেষ করে উপরের এই অংশে এলিমেন্টগুলো একটু গাদাগাদি লাগছে। এডিংয়ে ক্লিক করুন, তারপর স্টাইলে ক্লিক করুন এবং চলুন টাইপোগ্রাফি এডিট করি। যে কোনো সেটিংসে যদি মোবাইল আইকন দেখা যায়, তাহলে বুঝতে হবে আমরা যা পরিবর্তন করতে যাচ্ছি সেটা শুধু মোবাইলেই প্রভাব ফেলবে। চলুন এই হেডিংয়ের ফন্ট সাইজ 4 করে দিই, আর নিচের হেডিংয়ের ফন্টটা করব হয়তো 20 এর মতো কিছু। এখন যদি আমরা এই স্টাইল বারের নিচে ডেস্কটপে ক্লিক করি এবং হেডিংয়ের টাইপোগ্রাফি দেখি, তাহলে দেখব এটা এখনও 9 আছে, যেমনটা আমরা রেখে গিয়েছিলাম। একইভাবে আমরা আবার মোবাইলে ফিরে গেলে এই বাটনে ক্লিক করতে পারি এবং অ্যাডভান্সডে গিয়ে, জেনে যে এটা শুধু মোবাইলে প্রযোজ্য হবে, আমরা চাইলে প্যাডিং বাড়াতে পারি যাতে একটু জায়গা পাওয়া যায়। আপনি চাইলে ডিভাইস টাইপ অনুযায়ী পুরো সেকশনও লুকিয়ে রাখতে পারেন। তাহলে চলুন আমাদের অ্যাবাউট আস কন্টেইনারের নিচে স্ক্রল করি, কন্টেইনার হ্যান্ডেল সিলেক্ট করি, তারপর অ্যাডভান্সডে যাই এবং আবার স্ক্রল করে রেসপন্সিভ ড্রপডাউন খুঁজে বের করি। এখানে যদি আপনি হাইড অন মোবাইল পোর্ট্রেট টগল করেন, তাহলে এই সেকশনটা গ্রে হয়ে যাবে এবং এটা মোবাইলে দেখা যাবে না, কিন্তু যদি আমরা আবার ডেস্কটপে ফিরে আসি, তাহলে অ্যাবাউট আস সেকশনটা এখানেই থাকবে। আপনার ওয়েবসাইটের মোবাইল ভিউতে ঘুরে দেখা এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা সত্যিই সময় দেওয়ার মতো কাজ। এখন অবশ্যম্ভাবীভাবে আপনার ওয়েবসাইট বড় হলে আপনাকে একেবারে নতুন পেজ যোগ করতে হবে। আমি আপনাকে দেখাই কিভাবে সেটা করবেন। চলুন আবার ডেস্কটপে ফিরে যাই এবং এই এলিমেন্টের মেনু বারে ড্রপডাউনে ক্লিক করি। তারপর অ্যাড নিউ পেজ ক্লিক করুন। চলুন সেভ করি এবং বেরিয়ে আসি। এতে করে এই নতুন পেজটি তৈরি হয়ে যাবে। আর এখানে পেজ সেটিংসের জন্য গিয়ার আইকনে ক্লিক করলে আমরা এই নতুন পেজের টাইটেল পরিবর্তন করে প্রজেক্টস রাখতে পারি। আমরা দেখতে পাচ্ছি উপরের টাইটেলটি এখনও ড্রাফট হিসেবে দেখানো হচ্ছে, তাই যখনই আমরা চাই এই পেজটি পাবলিক করতে, তখনই পাবলিশ ক্লিক করতে পারি। এখন আমরা চাইলে এখানে স্টার্টার টেমপ্লেট দিয়ে শুরু করতে পারি, যেমন আগেও করেছি, পেজ বা ব্লক টেমপ্লেট যোগ করার জন্য। তবে আমরা চাইলে আমাদের অন্য পেজ থেকে কন্টেইনার কপি করেও দ্রুত নতুন পেজ তৈরি করতে পারি। চলুন প্রিভিউ চেঞ্জেস ক্লিক করে একটি প্রিভিউ ওপেন করি এবং আমরা এমন একটি পেজে যেতে পারি যেখান থেকে কন্টেইনার কপি করতে চাই। তাহলে যদি আমরা সার্ভিসেস পেজে যাই, চলুন উপরের এই অংশটা কপি করি। এখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করুন,
তারপর কন্টেইনার হ্যান্ডেলে ক্লিক করে এই কন্টেইনারটি ফোকাস করুন। আমি এটি কপি করার জন্য রাইট ক্লিক করব। এখন যদি আমরা আমাদের নতুন প্রজেক্টস পেজে ফিরে যাই, রাইট ক্লিক করে সেই একই সেকশনটি পেস্ট করি এবং আমরা এই হেডিংটি এডিট করব। আমরা চাই এখানে লেখা থাকুক প্রজেক্টস এবং আবার পাবলিশ করি। যদি আমরা আমাদের প্রিভিউ ক্লিক করি, দেখা যাচ্ছে এই উপরের হেডারটি আমাদের অন্য পেজগুলোর মতো ট্রান্সপারেন্ট নয়। এটি ঠিক করতে এদের পেজ ক্লিক করি। আমি এটি ক্লোজ করব। তারপর আমরা এখানে আস্ট্রা সেটিংসে যেতে পারি। এরপর নিচে স্ক্রল করে অ্যাডভান্সড সেটিংসে যান। ট্রান্সপারেন্ট হেডারের নিচে এনেবলতে ক্লিক করুন। এই উইন্ডোটি বন্ধ করুন, তারপর সেভে ক্লিক করুন। এরপর যদি আমরা এই পেজটি দেখি, তাহলে দেখতে পাবো হেডারটি এখন ঠিক হয়েছে। কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করি, আমাদের নতুন পেজ প্রজেক্টস এখনও উপরের ন্যাভিগেশন মেনুতে নেই। এই পেজটি মেনুতে যোগ করতে হলে আমাদের আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে। তাহলে চলুন উপরের বাম পাশে থাকা ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করি। তারপর আমরা অ্যাপিয়ারেন্সে যেতে পারি, তারপর মেনুজে। সবচেয়ে সাম্প্রতিক পেজগুলোর নিচে আমরা প্রজেক্টসে ক্লিক করতে পারি, তারপর অ্যাড টু মেনুতে ক্লিক করি। এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবো এটা যোগ হয়ে গেছে। আমরা এটাকে উপরে টেনে নিয়ে গিয়ে অর্ডার করতে পারি। আমরা এটাকে ইনডেন্ট করে সাব মেনু তৈরি করতে পারি। আচ্ছা, আপাতত এটাকে বাইরে টেনে রাখি। আর যখন আমরা সন্তুষ্ট, তখন সেভ মেনুতে ক্লিক করি। দেখার জন্য যে পেজটি যোগ হয়েছে কিনা, চলুন আমাদের ওয়েবসাইট ওপেন করি। এখানে ওপি অ্যাডমিন বারে লিঙ্কে কমান্ড ক্লিক করি। নতুন এই ট্যাবে চলে গেলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টস পেজটি এখন সার্ভিসেস পেজের পাশে যুক্ত হয়েছে। যদি আমরা আবার সেটিংসে ফিরে আসি, তাহলে নিচে স্ক্রল করে আমাদের প্রজেক্টসকে একটি ট্যাবের সাব আইটেম মেনুতে নিয়ে যেতে পারি। আবার সেভ করি, আমাদের ট্যাবে ফিরে যাই, রিফ্রেশ করি, আর এখন প্রজেক্টস এখানে সার্ভিসেসের নিচে ড্রপডাউনে চলে এসেছে। মেনু থেকে যে কোনো লিঙ্ক সরানো খুব সহজ। তাহলে আবার ওয়ার্ডপ্রেসে ফিরে আসি। এই ড্রপডাউনগুলোর যে কোনোটা খুলুন, আর খুলে ফেললে আপনি রিমুভ করতে পারবেন এবং সেভ করলে এটা পুরোপুরি মেনু থেকে চলে যাবে। আমি আবার প্রজেক্টসকে এখানে নিয়ে আসছি এবং সেভ করছি। তাহলে এখন যেহেতু আমরা জানি কিভাবে এই মেনু পরিবর্তন করতে হয়, চলুন দেখি কিভাবে হেডারের বাকি অংশ কাস্টমাইজ করা যায়, যেমন লোগো আর মেনুর রং পরিবর্তন করা। আমাদের ওয়েবসাইট ট্যাবে ফিরে এসে এখান থেকে আমরা কাস্টমাইজ এই ক্লিক করতে পারি, তারপর হেডার বিল্ডার এই ক্লিক করতে পারি। লোগো পরিবর্তন করতে সাইট টাইটেল এন্ড লোগোতে ক্লিক করুন, এখানে বা এখানে যে কোনো একটিতে। তারপর চেঞ্জ লোগোতে ক্লিক করলে আমরা আপলোড করার জন্য একটি ফাইল সিলেক্ট করতে পারি। তাহলে আমি এখানে একটা বেছে নিচ্ছি। আপলোড হয়ে গেলে এটাকে আবার একবার সিলেক্ট করুন। আমার লোগোটা রিকমেন্ডেড ক্রপে সুন্দরভাবে ফিট হয়েছে, তাই আমি ক্রপ ইমেজ করব। আর যদি আপনার লোগো এই প্রিভিউতে পরিবর্তন না হয়, তাহলে সম্ভবত আপনি রেটিনা বা হাই পিক্সেল ডেনসিটি ডিসপ্লে ব্যবহার করছেন। তাহলে আপনি চাইলে এখানে আপনার লোগোর হাই রেজুলেশন ভার্সন আপলোড করতে পারেন। তবে আপাতত আমি সব ডিভাইসের জন্য এই একটাই লোগো ব্যবহার করব, আর যখন আমি ওই সুইচটা টগল করি, তখন দেখতে পাবেন আমার লোগো এখন দেখাচ্ছে। আমরা এখানে এই স্লাইডার দিয়ে আমাদের লোগোর সাইজ ছোটবড় করতে পারি, আর আমার কাছে এটা ঠিকঠাকই লাগছে। নিচে স্ক্রল করলে আমরা সাইট আইকনও আপলোড করতে পারি, যেটাকে ফেভিকনও বলা হয়। আমি ওটা ক্লিক করব, তারপর সাইট আইকন সিলেক্ট করব আর আরেকটা ফাইল আপলোড করব। আপনার লোগো ছোট সাইজে এখানে ভালো লাগতে পারে, কিন্তু আমি এটার জন্য আলাদা একটা ফাইল রেখেছি। আমি ওটা সিলেক্ট করব এবং এখানে ক্রপিংটা স্কিপ করব। এটা আপলোড হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে এটা ট্যাবে কার্যকর হয়েছে। আমাদের প্রিভিউ বর করে এখানেই দেখানো হচ্ছে। এখন যদি আমরা আবার ফিরে যাই এবং হেডার বিল্ডার সিলেক্ট করি, তাহলে আমাদের কাছে সাইট লোগো আর প্রাইমারি মেনুর মতো জিনিসগুলো পুনরায় অবস্থান নির্ধারণ করার অপশন আছে। তাই আমি এটা ড্র্যাগ করে মাঝখানে আনতে পারি এবং আপনি দেখতে পাবেন কিভাবে এটা পরিবর্তন হয়। আপনি এটা উপরে বা নিচে কোনো রোতে ড্র্যাগ করতে পারেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছে সেটা পছন্দ করছি না, তাই আমি এটা এখানেই রাখব। এই মেনুর রং পরিবর্তন করতে চলুন নিচে স্ক্রল করি এবং ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করি, তারপর ডিজাইন ট্যাবে যাই। এরপর যদি আমরা মেনু কালারের নিচে স্ক্রল করি, তাহলে আমরা টেক্সট লিঙ্কের রং নরমাল এবং হোভার অ্যাক্টিভ স্টেটের মধ্যে পরিবর্তন করতে পারি।
আমি টেক্সটের রং কালোই পছন্দ করি, কিন্তু আমি এই রংটা আমার লোগোর টোনের সাথে মিলিয়ে দেব। আমি ওই হেক্স কোডটা কপি করেছি আর এখন এটা এখানে যোগ করব। এখন অ্যাক্টিভ মেনু আইটেমের রং আমার লোগোর রঙের সাথে মিলবে। এই পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চলুন পাবলিশে ক্লিক করি। যদি আমরা এখানে নিচে স্ক্রল করি, তাহলে আমরা এই ওয়েবসাইটের ফুটারটাও ঠিক একইভাবে এডিট করতে পারি, যেমনভাবে আমরা হেডার এডিট করেছি। তাহলে চলুন এখানে ক্লিক করি, আবার কাস্টমাইজে ফিরে যাই, তারপর ফুটার বিল্ডারে যাই। এতে ফুটার ফোকাস হবে আর আপনি দেখতে পাবেন এখানে আমাদের একই ধরনের লেআউট আছে। চলুন এই কপিরাইট অংশটা ওপেন করি এবং আমরা এখন বছরের মানটা ঠিক করব। তাহলে এখানে 2022 এর বদলে আমি এটা মুছে ফেলব। আমি একটা বাম ব্র্যাকেট লিখব, তারপর current_year, তারপর ডান ব্র্যাকেট দিয়ে বন্ধ করব। এবং এখন এটা একটা ভ্যারিয়েবল যা বর্তমান বছর দেখাবে। এখন যেহেতু এটা ঠিক হয়েছে, চলুন আমাদের লোগোটা হেডারের সাথে মিলিয়ে পরিবর্তন করি। আমি এই কলম আইকনে ক্লিক করব। আমি বলবো এখানে পেয়ে গেছি। আমি লোগোতে রিপ্লেসে ক্লিক করব, তারপর মিডিয়া লাইব্রেরি খুলব। আমি আগের মতোই আমার লোগোটা সিলেক্ট করব। সিলেক্টে ক্লিক করুন। তারপর আবার ফুটার মেনু অপশনগুলোতে যেতে চাইলে আমরা ব্যাকে ক্লিক করে ফুটার মেনুতে ক্লিক করতে পারি, অথবা এখান থেকেও সরাসরি ক্লিক করতে পারি। আমাদের কাছে অপশন আছে এই পেজগুলো ইনলাইন বা স্ট্যাক করার, যেমনটা এখন দেখাচ্ছে ইনলাইন, অথবা স্ট্যাক করা যায়। আমার ইনলাইনটাই ভালো লাগে, আর আপনি চাইলে যেভাবে খুশি সাজাতে পারেন। আমাদের পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চলুন পাবলিশে ক্লিক করি, তারপর কাস্টমাইজারটা বন্ধ করতে পারি। আর যখন আমাদের ওয়েবসাইট নিয়ে আমরা সন্তুষ্ট, তখন আমরা লাইটস্পিড কেচ প্লাগইন অ্যাক্টিভেট করতে পারি, যা আমাদের ওয়েবসাইটকে আরও দ্রুত করবে। এখন এখানে লোগোতে ক্লিক করে আবার ওয়ার্ডপ্রেসে ফিরে যাই। তারপর প্লুজেন্সে যান, অ্যাড প্লুজেনে ক্লিক করুন, লাইটস্পিড কেচ লিখে সার্চ করুন, LIT, তারপর এই প্লাগইনটা খুঁজে বের করে ইনস্টল নাওতে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করতে পারি। আমরা এটা আমাদের প্লাগইন তালিকায় দেখতে পাচ্ছি। ভবিষ্যতে ওয়েবসাইটে কাজের সময় চাইলে আমরা এটা ডিঅ্যাক্টিভেট করতে পারি, তবে আপাতত ওয়েবসাইটের পারফরম্যান্স ভালো হবে। এখন আপনি জানেন কিভাবে হস্টিংয়ে হোস্ট করা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে হয়। আপনি যদি এখনও আমাদের সাথে কাজ না করেন, বর্ণনায় দেওয়া অফার লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না, যাতে হস্টিংয়ে ডিসকাউন্ট পেতে পারেন। ধন্যবাদ ও নতুন সাইট তৈরিতে শুভকামনা।